প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 কোর্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব। ওয়ার্কশিট যদিও আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টিং সাইকেল আছে সে সাইকেলের পার্ট না, তবুও আমরা এটা ওয়ার্কশিটটা করি। এটা ওয়ার্কশিট নামেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা শীট তো বুঝি, শীট বলতে বুঝি আমরা পেপার, শীট বলতে বুঝি কাগজ। তো শীট বলতে আমরা বুঝি, তো এই যে পেপারের কথা বলছি, তো সেই পেপারে আমরা কি করব? ওয়ার্ক করব। মানে নামে বোঝা যাচ্ছে কোনো একটা পেপারে, কোনো একটা কাগজে, কোনো একটা ফর্মে আমরা ওয়ার্ক করব। এখন আমরা শিখবো যে আসলে ওয়ার্কটা কি, কোন ধরনের ওয়ার্ক করব। তো শীট বলতে, ওয়ার্কশিট বলতে সেটা বলা হয় যে এটা একটা আসলে ফর্ম, এটা ফর্ম, এই ফর্মে একাধিক কলাম থাকে, বলা হয় ওই জন্য যে মাল্টিপল কলাম ফর্ম। কেউ কেউ এটার বলে থাকেন যে ওয়ার্কিং পেপার, কেউ কেউ বলে থাকেন যে ওয়ার্কিং টুলস, বা এটা একটা ডিভাইস, ওয়ার্কিং ডিভাইস, এগুলো বলে থাকেন ওয়ার্কশিটকে। সহজে আমরা মনে রাখবো যে এটা আসলে পেপার, ওয়ার্কিং পেপার। আপনারা যারা অ্যাকাউন্টিং করেছেন, আমাদের হান্নান সাহেব বলেন এর আগেও অ্যাকাউন্টিং করেছেন, তো মনে রাখবেন যে আমরা অ্যাকাউন্টিং অনেক সময় কি করি, আমরা ওয়ার্কিং করি। যে কোনো ক্যালকুলেশনের, আমরা কোনো স্টেটমেন্টের কোনো ক্যালকুলেশন দেখাতে গেলে আমরা নিচে স্টেটমেন্টের নিচে আমরা ওয়ার্কিংস দেখা দেয় যে ক্যালকুলেশনটা আসলে আমাদের কষ্ট বুঝতে, আমরা যদি বলি $3,24,000, এই $3,24,000 কিভাবে আসলো, এটার আমরা সাপোর্টিং হিসাবে ওয়ার্কিংস করে থাকি, ক্যালকুলেশনটা করে এটা স্টেটমেন্টের নিচে দেখায়। তো সেগুলোকে আমরা ওয়ার্কিংস বলি। সেই ওয়ার্কিংস আমরা বলছি যে সেই রাফ ওয়ার্ক, এটা করার জন্য আমরা একটা পেপার ইউজ করি, আমরা একটা ফর্ম ইউজ করি, বা এটারে আমরা যেতে ফর্মটার মাধ্যমে আমরা বলা হয় যে ওয়ার্ক করি, তো সেই জন্য এটার আমরা একটা ডিভাইসও বলতে পারি। এখন প্রশ্ন হলো যে এই ওয়ার্কটা কি? ওয়ার্কটা আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, এবং আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা করব। তো অ্যাডজাস্টমেন্টের কথা তো আমরা গত ক্লাসে বলছিলাম যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। তো এই অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ এবং ক্লোজিং জার্নাল এন্ট্রিজ, তো এইগুলো আমরা বলা হয় যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ এবং ক্লোজিং জার্নাল এন্ট্রিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার আগে এই অ্যাডজাস্টমেন্ট এবং ক্লোজিং জার্নাল এন্ট্রি এটা আমরা একটা ফর্মে রাফ হিসাবে ওয়ার্কিং পেপারে আমরা করে থাকি, যাতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একদম প্রিপারেশনের আগে আমরা যেন জানতে পারি আসলে যে তার ইনকাম কত হয়েছে বা লস কত হয়েছে, এবং তার ফাইন্যান্সিয়াল পজিশন, ব্যালেন্স শিটের যে কম্পোনেন্ট, সেগুলো অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি। তো এই জন্য বলা হয় যে আসলে ওয়ার্কশিট এটা আসলে কোনো পার্মানেন্ট কোনো অ্যাকাউন্টিং রেকর্ডও না, এটা বলা হয় টেম্পোরারি একটা অ্যাকাউন্ট রেকর্ড, এবং এটা বলা হয় যে এটা জার্নালও না, লেজারও না। এটা আসলে হয় যে বড় বড় অর্গানাইজেশন গুলো তারা বলা যায় ইলেকট্রনিক স্প্রেডশিট, যেটা আমরা যেমন বলতে পারি যে এক্সেল, যারা কম্পিউটারের কাজ জানেন মাইক্রোসফট অফিসের, বলা যায় এক্সেল শিট আমরা বলে থাকি অনেক সময়। তো এই যে এক্সেলে আসলে কি করে থাকেন, একটা শিটে, এক্সেল শিটে ওনারা ওই অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্টের পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো একটা শিটের মধ্যে করে ফেলেন। এটা রাফ ওয়ার্ক করার মতো আগে করে ফেলেন। এখান থেকে আসলে জানা যায় যে ইনকাম কত, লস কত, বা অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি পজিশনটা জানা যায়। তো এই শিটে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব লাস্টে, এই শিটের মধ্যেই করব, অ্যাডজাস্টমেন্টও এই শিটের মধ্যে করব, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা রিটেন আর্নিং স্টেটমেন্ট, সেটাও এই ফর্মের মধ্যে, এই শিটের মধ্যেই করব। তো বলা হয় যে আসলে এই ওয়ার্কশিটটা কখনো এটা, এই ওয়ার্কশিটটা করাটা আসলে ইয়া না, এটা বলা হয় কম্পালসারি না, এটা অপশনাল, এটা করতেও পারেন নাও পারেন। আমরা আগেই বলছি এটা রাফ ওয়ার্কের মতো, এবং বলা হয় যে এটা কখনো ম্যানেজমেন্টের কাছে যায় না, এটা কখনো পাবলিশও করা হয় না, অনেক ম্যানেজমেন্ট এটা দেখতেই পারে না। অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে এইটা কাজ করে একটা জাস্ট একটা রাফ ওয়ার্কের মতো করে থাকেন একটা শিটে, যেখান থেকে লামসাম একটু বুঝতে পারেন যে আসলে কত টাকা লাভ হলো, লস হলো। এটা কারণ আপনারা জানেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা একদম ফর্মালি করতে অনেক সময় এমন হয় যে ডিসেম্বর মাস পার হয়ে চলে যায়, যার ধরুন অডিটও হয় আরো পরে বড় বড় অর্গানাইজেশন গুলোতে, যার ধরুন আমাদের ওয়ার্কশিটের মাধ্যমে আমরা ঠিক একটা রাফ ওয়ার্ক করে জানতে পারি যে কি হলো না হলো। এবং বলা হয় যে এই, তাহলে আমরা শিখলাম যে ওয়ার্কশিটের মাধ্যমে আমরা, ওয়ার্কশিট বলতে একটা শিট, একটা পেপার, একটা ওয়ার্কিং পেপার, যে পেপারের মধ্যে আমরা ওয়ার্ক করবো বলতে এটার মধ্যেই অ্যাডজাস্টিং এবং ক্লোজিং জার্নাল এন্ট্রি করবো, এটার মধ্যে আমরা কি বলে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করবো, বা রিটেন আর্নিং স্টেটমেন্টও করা হয়। এই জন্য বলা হয় যে এর মাধ্যমে এই কথা বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয় ম্যানেজমেন্ট বা অন্যান্য যারা ইউজার আছে তাদের কাছে অ্যাট অ্যান আর্লিয়ার ডেট, অর্থাৎ
আগেই আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে থাকি ফরমালি, আপনারা জানেন যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আলাদা স্টেটমেন্ট সেটা করা হয়, আলাদা রিপোর্ট করা হয়। সেটা করার আগে ম্যানেজমেন্টের কাছে আমরা এটার মাধ্যমে আসলে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে একটু ধারণা দিতে পারি। তো এখন আমরা শিখবো যে এই ওয়ার্কশিটটা কিভাবে করা হয়। এই শিটের মধ্যে আমরা যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করবো বা ইনকাম স্টেটমেন্ট করবো, এর জন্য আমাদের স্টেপ গুলো কি। তো আমরা যদি একটু চেহারায় দেখতে চাই, একটু খেয়াল করে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, খেয়াল করে দেখুন যে এটা আসলে এই ওয়ার্কশিট, সেটার আসলে ফর্ম। আপনারা অনেকে এর আগে করে আছেন, হয়তো ক্লাসে করেছেন। এখানে আমরা যেটা করব যে এইটাই হচ্ছে ফর্ম। এখানে এই ওয়ার্কশিটের উপর দিয়ে শুধুমাত্র আমরা অর্গানাইজেশনের নাম লিখবো। এটা আসলে একটা এক্সেল শিট যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই শিটের মধ্যে এখানে শুধু ওয়ার্কশিটের উপরে অর্গানাইজেশনের নাম লিখবো। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখনই কোনো শিডিউল করব, কোনো স্টেটমেন্ট করবো, তখন উপরে অর্গানাইজেশনের নাম লিখতে হবে। এরপরে যেটা হবে ওয়ার্কশিট, এখানে আমরা ওয়ার্কশিট কত দিনের জন্য করব সেটাও এখানে লিখতে হয়। যদি 1 মাসের জন্য করতে হয় তাহলে এখানে লিখতে হয় ফর দ্য মান্থ এন্ডেড। যদি 1 বছর হয় তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড। তো যদি 1 মাস হয় তাহলে আমরা লিখবো যে ফর দ্য মান্থ এন্ডেড, যেই মাস হবে সেই মাস লিখে। যদি ডিসেম্বর হয়, যদি ধরেন আমাদের অগাস্ট মাস হয় তাহলে অগাস্ট লিখে 31 মাসের লাস্ট ডেট। এরপরে যে হবে সেটা আমরা লিখবো। এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে। এরপরে এখানে এই জিনিসটা দেওয়া নেই, আপনারা এটা লিখে নেবেন। এরপরে যেটা আছে সেটা আমরা শিখবো যে এই ওয়ার্কশিটে আসলে কি ইনফরমেশন থাকবে, কিভাবে করতে হবে, স্টেটমেন্ট গুলো দেখি, প্রসিডিউরটা দেখি। তো প্রথমে আমরা যেটা করব সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা জার্নাল থেকে লেজার করি, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করি। তো লেজারের ব্যালেন্স গুলো দিয়ে আসলে আমরা ট্রায়াল ব্যালেন্স করি। তো বলা হয় যে সেই ব্যালেন্সের মধ্যে কিছু প্রিপেমেন্ট থাকে এবং কিছু পোস্ট পেমেন্ট থাকে। এই প্রিপেমেন্ট এবং পোস্ট পেমেন্টের জন্য কিছু অ্যাডভান্স পেমেন্ট এবং কিছু পোস্ট পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট থাকে, যার জন্য আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আপনাদের মনে আছে? তারপরে আমরা সেখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট করার পর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। তো আমরা এখানে যেটা করব, প্রথম স্টেপে যেটা করব, আমাদের ওই সেই অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো বা আমাদের যে প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমে যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেই ট্রায়াল ব্যালেন্স হুবহু আমরা এখানে বসাই দেব। ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে আমরা এখানে হুবহু আমাদের প্রবলেমে যেটা থাকবে সেটা বসাবো। বাট এটা মনে রাখবেন, এই ট্রায়াল ব্যালেন্সটা এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু অ্যাডজাস্টেড না। এরপরে আমরা করব কি, আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা আমরা এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সাথে আমরা কনসিডারেশনে নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট বলতে আমরা গতদিন আমরা বলছিলাম অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, কিছু ডেবিট হবে, কিছু অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আমরা পরে উদাহরণ দিলে ভালো বুঝবেন। তো অ্যাডজাস্টমেন্ট করার পরে তারপরে এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টের ফিগারগুলো যোগ বিয়োগ করে, তাহলে আমরা প্রথম স্টেপে কি করলাম, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সব অ্যাকাউন্টে ব্যালেন্স গুলো ঢুকালাম। এরপরে এডিশনাল ইনফরমেশন থেকে এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সাথে লিংক করে কিছু অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম। এখানে অ্যাকাউন্ট টাইটেল লিখবো আর এই ঘরে অ্যামাউন্ট বসাবো, ডেবিট ক্রেডিট ঘরে। এরপরে এই অ্যাডজাস্টমেন্টের ফিগারের সাথে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এটা আমরা যোগ বিয়োগ করে এটার সাথে পরবর্তীতে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা যদি প্রিপেমেন্ট এক্সপেন্সকে যদি না কমাই, আমরা যদি এই এক্সপেন্সটাকে যদি রেকর্ড না করি, তাহলে আমরা একসময় দেখলাম যে আমাদের এক্সপেন্স কম দেখানো হয়, প্রফিট বেশি দেখানো হয়, এক্সপেন্স বেশি দেখানো হয়, প্রফিট কম দেখানো হয়। এই ধরনের কথাবার্তা গত ক্লাসে আলোচনা হয়েছিল। তো আমাদেরকে আসলে অ্যাকচুয়াল প্রফিট বা লস বের করতে গেলে আমাদেরকে অবশ্যই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে নিতে হবে। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগার থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই দুইটা করব। গত ক্লাসে বলছিলাম যে আমাদের আনআন রেভিনিউ আমরা যদি এটা যদি আন না দেখায় দিই, তাহলে আসলে আনআন থেকে যাবে, লায়াবিলিটি থেকেই যাবে এবং রেভিনিউ কম দেখানো হবে। এই কথাগুলো আপনাদের মনে থাকবার কথা। তো আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব, ইনকাম স্টেটমেন্ট এখন এই ইনকাম স্টেটমেন্টে আমরা এই পাশে যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র এক্সপেন্স গুলো। আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট এটা হচ্ছে কোন একটা অর্গানাইজেশন কোন একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের কত টাকা রেভিনিউ আর্ন হলো এবং সেই রেভিনিউ আর্ন করতে গিয়ে কত টাকা এক্সপেন্স হলো, ওই অ্যাকাউন্টিং পিরিয়ডের ওই রেভিনিউ আর্ন করতে গিয়ে যত টাকা এক্সপেন্স হয়েছে সেটা বাদ দিয়ে নেট ইনকাম বা নেট লস বের করা হয়, যেটাকে আপনাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালে বেসিক প্রিন্সিপালও বলা হয়। আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে এই এক্সপেন্স গুলো বসাবো আর ক্রেডিট সাইডে রেভিনিউ গুলো বসাবো। আর এই ইনকাম স্টেটমেন্টের এটা ডেবিট ক্রেডিট দুই পাশে যোগ করে আমরা যদি দেখি যে রেভিনিউ পাশে বেশি এক্সপেন্স পাশে কম, তাহলে আমরা বুঝবো প্রফিট হয়েছে। এবং প্রফিট হলে আমরা জানি আমাদের এই ব্যালেন্স শিটের এই
ক্রেডিট পাশে যোগ হবে। তার মানে আমরা বুঝতেছি ব্যালেন্স শিটের আমরা ডেবিট পাশে দেখাবো শুধুমাত্র অ্যাসেট, আর ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দেখাবো লায়াবিলিটিজ অ্যান্ড ওনার্স ইকুইটি। আমরা ব্যালেন্স শিটকে বলি পজিশন স্টেটমেন্ট, কেউ কেউ বলে থাকেন অ্যাকাউন্টিং ইকুয়েশন স্টেটমেন্ট, কারণ এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই তিনটা কম্পোনেন্টকে আমরা এখানে দেখায় থাকি। তাহলে আমরা শিখলাম যে যদি ইনকাম হয় তাহলে এই ওনার্স ইকুইটির সাথে যোগ হবে, অর্থাৎ ক্রেডিট পাশে যাবে, আর যদি লস হয় তাহলে আমরা এই ব্যালেন্স শিট পাশে মানে ডেবিট পাশে, ব্যালেন্স শিটের ডেবিট পাশে দেখাবো। এই জিনিসটা আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই গেল আমাদের এই ওয়ার্কশিটের যে ফর্ম, সেই ফর্মটা আমরা শিখলাম এবং স্টেপ গুলো শিখলাম যে আসলে আমরা এখানে কি কি কাজ করবো। সেই স্টেপ গুলোর কথা আমাদের এখানে লেকচার শিটে 5টা পয়েন্ট আকারেও দেওয়া আছে, অথবা এখানে দেখবেন যে ওয়ার্কশিটের নিচে এইভাবে আপনাদের মূল বইতেও দেওয়া আছে। হয়তো এখানে অন্যভাবে বলা আছে, আমি আমার মতো করে বাংলায় আপনাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে বলছি। এখন আমরা একটা প্রবলেম যদি সলভ করি তাহলে আসলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন সবাই, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা দেওয়া আছে অর্থাৎ একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে প্যাম্পার্ড পেট সার্ভিস। তো প্যাম্পার্ড পেট সার্ভিস তাদের 2017 সালের 31শে অগাস্ট, আমরা আগে বলছিলাম যে ডিসেম্বর বাদে অন্যান্য মাসে যদি থাকে আমরা নর্মালি ধরে নেব 1 মাসে, তো এখানে অগাস্ট মাসে, তো অগাস্ট মাসে তাদের এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আমরা আগে বলছি এই ট্রায়াল ব্যালেন্সটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা আগে বলছি যে এখানে যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকবে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা হুবহু যা আছে হুবহু আমরা এখানে নিয়ে যাব, মনে থাকবার কথা। একটু খেয়াল করে দেখুন, এখানে যা ছিল আমরা ওয়ার্কশিট আমাদের এই শীটের মধ্যে হুবহু এখান থেকে কপি করব। তো কপি করে পেস্ট করলাম। তো আপনারা কম্পিউটারে করবেন না, আপনারা হাতে লিখে করতে হবে। যাই হোক, এটা দেখে দেখে আমরা এখানে উঠাবো, কোনো তফাৎ নেই, এখানে যা আছে তাই করেছি। এখন আমরা বলছি আমাদের এখানে কিছু প্রিপেমেন্ট এবং কিছু পোস্ট পেমেন্ট আছে, সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করব, বাট এর জন্য কিছু এডিশনাল ইনফরমেশন আমাদের জানা থাকতে হবে। সেই ইনফরমেশনটা নিচে দেওয়া আছে, আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করার সময় এই ধরনের অঙ্ক একটা দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকবার কথা। এখানে প্রথমে যেটা বলছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ $200 পার মান্থ, অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স আছে সেটা প্রত্যেক মাসে $200 করে এক্সপায়ার। এই যে এই ধরনের জিনিস গত ক্লাসে বলা হয়েছিল। তো 2400 এটা দেওয়া আছে প্রিপেমেন্ট, এটা প্রত্যেক মাসে $200 করে এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আমরা বলছিলাম প্রিপেড ইন্স্যুরেন্স, এটারে বলছিলাম অ্যাসেট, আপনাদের মনে থাকবার কথা। এই অ্যাসেট যখন এক্সপায়ার্ড হয়ে যায়, এটা কস্ট, প্রিপেড এগুলো ওই সময় ওই দিনে ছিল কস্ট, এটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন সেটা এক্সপেন্স হয়ে যায়। তো এক্সপেন্স হয়ে গেলে আমরা এটার জন্য কি রেকর্ড করেছিলাম গত ক্লাসে, আপনাদের মনে আছে আমরা করেছিলাম যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, ডেবিট প্রিপেড আর ইন্স্যুরেন্স ক্রেডিট। ফাইন, তাহলে আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট সৃষ্টি হলো, একটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আর একটা প্রিপেড ইন্স্যুরেন্স, এটা $200 করেই হবে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তো তাহলে আর আমাদের কোনো প্রবলেম নেই। এই জিনিসটা আমরা এখান থেকে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি এখানেও কাজে লাগাবো। এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স এন্ড প্রিপেড ইন্স্যুরেন্স, তো এই দুইটা টাইটেল আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে এই দুইটা টাইটেল আগে থেকে আছে কিনা আমাদের এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে আমাদেরকে নতুন করে লিখতে হবে। একটু খেয়াল করে দেখুন যে আমাদের যে টাইটেল গুলো এখানে দেওয়া আছে তার মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্সটা আছে, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে কোনো টাইটেল নেই। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে যেহেতু কোনো টাইটেল নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাকাউন্ট টাইটেলের যে ঘর, এই অ্যাকাউন্ট টাইটেলের ঘরে নতুন করে আমাদেরকে লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স। দেখেন আমি এখানে নতুন করে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তো ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ঘর, আপনাদের মনে আছে এই ঘরটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের। তো এই ঘরে আমরা কি করব বলছিলাম যে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করব $200 দিয়ে, দেখেন ডেবিট করেছি এই যে ডেবিটের ঘরে। আর বলছিলাম প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করব, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স এই টাইটেলটা যেহেতু এখানে আছে অ্যাডজাস্টমেন্টের ঘরে, দেখেন আমরা এই যে ক্রেডিট করেছি $200, এই যে ক্রেডিট। এখানে দুইটা ঘর, এখানে কম্পিউটারে করছে বলে ঘরটা টানি। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট করলাম আর প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করলাম, টাইটেল দুইটাই লিখে ফেললাম। যদি দুইটার একটাও না থাকতো তাহলে দুইটাই আমাদেরকে লিখতে হতো, আর দুইটাই যদি ভিতরে থাকতো তাহলে আমরা এই ঘরে শুধু ডেবিট ক্রেডিট, এই অ্যাডজাস্টমেন্টের ঘর। আপনাদের মনে আছে আমরা কোন ঘরে লিখলাম, এই যে অ্যাডজাস্টমেন্টের ঘর।
এই ঘরে লিখলাম। এরপরে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে পরেরটা যেটা দেখবো খুব সহজ জিনিস, জাস্ট একটু সময় লাগে, এই জন্য অনেকে ভয় করতে চান না। এরপরে যেটা বলছে যে $1000 অফ সাপ্লাইজ আর অন হ্যান্ড, বলা আছে অগাস্টের 31 অর্থাৎ অগাস্ট মাসের শেষে গিয়ে $1000 সাপ্লাইজ হাতে আসে। এগুলো সবই কিন্তু আমরা গত ক্লাসে করিয়েছি। তাহলে আমাদেরকে দেখতে হবে সে আসলে কত টাকা সাপ্লাইজ কিনেছিলাম। আমাদের ট্রায়াল ব্যালেন্সে কত টাকা সাপ্লাইজ দেখানো ছিল, তো কত ডলারের টাকা, তো না ডলারের। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের সাপ্লাই ছিল 1300, আমরা দেখিয়েছিলাম ট্রায়াল ব্যালেন্সে, কেন দেখিয়েছিলাম 1300 সাপ্লাইজ কিনেছিলাম, সেটারেই আমরা জার্নাল করেছিলাম, তারপর লেজার করেছিলাম, তারপরে $1300 এটা আসলে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত নিয়ে গেছি। বাট বাস্তবে গিয়ে দেখা গেল যে অগাস্টের শেষে গিয়ে আর $1000 সাপ্লাইজ আছে, তার মানে $300 সাপ্লাইজ আমরা ইউজ করে ফেলেছি। তো গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আমাদের সাপ্লাইজ কমে যায়, হবে ক্রেডিট। সাপ্লাইজ $300 কমে গেল, কমে গিয়ে আমরা সেটার নাম বলছিলাম সাপ্লাইজ এক্সপেন্স। তো খেয়াল করে দেখুন যে সাপ্লাইজ ইউজ করেছি, এই জন্য সাপ্লাইজ কমে গেল $300, কমে গিয়ে সেটা এক্সপেন্স হয়ে গেল। গত ক্লাসের ভিডিও দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। তো আমাদের এখানে দুইটা টাইটেল, খুব সহজ জিনিস। এই যে দুইটা টাইটেল, এই যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি এবং ক্লোজিং জার্নাল এন্ট্রি, এটা আসলে বলা হয় যে ওয়ার্কশিট করার পরে করতে হয়। বাট আমি ওয়ার্কশিটে এখানে দেখাচ্ছি আপনাদের, যে আপনারা যদি এটা জানেন তাহলে এখানে সরাসরি বসাতে পারেন। একসাথে দুইটা জিনিস হয়ে যাচ্ছে, যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি কাজটা হয়ে যাচ্ছে। এগুলো আসলে সব অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, ক্লোজিং জার্নাল এন্ট্রি, এগুলো সব এই ওয়ার্কশিট করার পরে করা হয়। তো সাপ্লাইজ এক্সপেন্স এবং সাপ্লাইজ, আমাদের সাপ্লাইজ টাইটেলটা তো আছেই, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স বলে কোনো কিছু দেখেন এখানে সাপ্লাইজ এক্সপেন্স বলে কোনো টাইটেল নেই। তার মানে আমাদেরকে সাপ্লাইজ এক্সপেন্স বলে একটা টাইটেল নতুন করে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এই যে খেয়াল করে দেখুন, আমি সাপ্লাইজ এক্সপেন্স বলে $300 এই ঘরে, এই যে ডেবিট ঘরে, এই তো ছিল আমাদের অ্যাডজাস্টমেন্টের ঘর, এটা ছিল ডেবিট পাস আর এটা ছিল ক্রেডিট পাস। তো বলা হয় যে এই সাপ্লাইজ এক্সপেন্সকে $300 দিয়ে ডেবিট করলাম, আর এই সাপ্লাইজটাকে কমায় দিলাম $300 দিয়ে। খেয়াল করে দেখুন, এই যে $300 এবি দিয়ে, আপনাদের বইতে সুন্দর করে এবি দিয়ে দেওয়া আছে, এবিটা কম্পালসারি না, এখানে এবি দিছে, আসলে এখানে আসলে এবি নেই, এখানে আছে দেখেন 1 2। তো এসব 1 2 এবি এগুলো না লিখলেও হয়, বোঝানোর সুবিধার্থে শুধু এবি বা 1 2 ইউজ করা হয়। এখানে এবি বলে কিছু নেই, এখানে কোশ্চেনে আছে 1 2, এটা বই থেকে আমি হুবহু ইয়ে করছি, এখানে 1 2 লেখা উচিত ছিল, বাট না লিখলেই ভালো, বোঝানোর সুবিধার্থে এটা বোঝাচ্ছে যে বিতে গিয়ে মানে 2 নম্বরে গিয়ে এটা করেছে। তো আশা করি এটাও আপনারা বুঝছেন যে সাপ্লাইজ এক্সপেন্স আমরা ডেবিট করলাম আর সাপ্লাইজকে ক্রেডিট করলাম। আপনারা যদি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি দুটো অ্যাকাউন্ট বের করে ফেলতে পারেন তাহলে আর কাজ কঠিন কিছু হবে না, সহজ হয়ে যাবে। এরপরে পরেরটা দেখি আমরা, খুবই সহজ জিনিস। এরপরেটা আছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন সম্পর্কে তো 2 দিন ধরে বলছি যে ডেপ্রিসিয়েশন থাকলেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আপনাদের আশা করবো যে মনে আছে, ভয় পান আর জয় পান। এরপরে যেটা বলছি, তো এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওটা যেহেতু মান্থলি দেওয়াই আছে, আমাদের যেহেতু মান্থলি 1 মাস অ্যাকাউন্টিং পিরিয়ড, আমরা ওই অ্যামাউন্টে বসাবো। আমাদের দেখতে হবে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর মধ্যে আছে কিনা। তো আমরা দেখতেছি এর মধ্যে আছে কিনা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গিভেন অ্যাকাউন্ট টাইটেলস, এর মধ্যে আসলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই দুইটা টাইটেলের একটাও নেই। তার মানে আমাদেরকে দুইটা টাইটেলই নতুন করে লিখতে হবে। তো খেয়াল করে দেখুন, এখানে তাই করেছেন যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করেছেন $900 দিয়ে, এই যে $900, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা যেহেতু ইকুইপমেন্টের করেছেন, এটা দ্বারা ক্রেডিট করেছেন। এই আমাদের ডেবিট ক্রেডিট ঘর ছিল দুইটা, এটা ছিল ডেবিট পাস আর এটা ছিল ক্রেডিট পাস। তো খেয়াল করে দেখুন আমরা কি করলাম, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা বলেছিলাম আমাদের অ্যাসেটের নামটা লিখে রাখতে হবে, কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ এখানে ইকুইপমেন্টের ভ্যালুটা কমে গেল, এই জন্য ক্রেডিট হয়ে যায়। বাট আমরা অ্যাসেটকে ক্রেডিট না করে আমরা আগে বলছিলাম কন্ট্রা অ্যাসেট, এটা লায়াবিলিটির মতো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবে আমরা এটা একটা ফান্ড করি, ডেপ্রিসিয়েশন ফান্ড। একসময় এগুলোকে সিঙ্কিং ফান্ড মেথডে ইউজ করা হতো, এখন আর হয় না। এনিওয়ে, তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা অ্যাডজাস্টমেন্টের কাজটা করতেছি, এই চারটা আমাদের এডিশনাল ইনফরমেশন দেওয়া আসে, সেই চারটার অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি। এরপরে যেটা আছে
বলছে যে interest of $500 on the notes payable has accrued during August. তো notes payable মানে বুঝতেই হবে যে আমরা টাকা পয়সা নিয়েছি, সেটার উপরে আমরা আগে থেকে ডলার ধার করেছি বা বাকিতে মাল কিনেছি, তার উপরে আমাদের $500 ইন্টারেস্ট ডিউ হয়েছে, অ্যাক্রুড হয়েছে। আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যাক্রুড হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে, এরিয়ার হয়েছে, ডিউ হয়েছে এই অগাস্ট মাসে, পুরো অগাস্ট মাসে। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে আমাদের এটা অ্যাক্রুড এক্সপেন্সেস। তো অ্যাক্রুড এক্সপেন্সেস সম্পর্কে গত ক্লাসেও বলা হয়েছিল যে অ্যাক্রুড এক্সপেন্স হলেই এক্সপেন্সটা ডেবিট আর সেই এক্সপেন্সের সাথে পেয়েবল লাগাবো। তো তার মানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স, যেহেতু এটা আমাদের নোটস পেগুলো আমাদেরকে দিতে হবে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবলটা হচ্ছে ক্রেডিট। তো ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিট, এই $500। গত ক্লাসেও এই টাইপের জিনিস আলোচনা হয়েছিল। এখন আমি এটা কেন দেখাচ্ছি যে আমাদের এই যে দুটো টাইটেল হলো ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল, এই দুটো টাইটেল আমাদের এর মধ্যে দেখতে হবে যে আসলে আগের টাইটেলের মধ্যে আছে কিনা, এর মধ্যে আছে কিনা। এই পাশে দেখেন, আর আপনি যেহেতু এর মধ্যে ঢুকে ফেলছেন, আপনার অঙ্কে না গিয়ে আপনার এই সলিউশনেও আপনারা খেয়াল করতে পারেন যে এর মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল আছে কিনা। আসলে ইন্টারেস্ট সম্পর্কে দেখা যাচ্ছে যে এর মধ্যে কিছুই নেই। তো তার মানে আমাদেরকে এখানেও নতুন করে আবার লিখতে হচ্ছে। তো সেটাই নতুন করে লেখা হয়েছে যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট $500 আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট $500। এখন আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টের কাজটা শেষ। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে এইটুকু করব, একদম হুবহু যা আছে তাই। এরপরে শুরু হবে সেকেন্ড স্টেপে এই ঘরের কাজ। তো এই ঘরের কাজই আমরা এতক্ষণ ধরে করলাম। এখন এই ঘরে যা করলাম সেটা আমরা যোগ করে দেব, টোটাল যোগ করে দিলে দেখলাম যে অ্যাডজাস্টমেন্ট ঘরে ডেবিট পাশে 1900, ক্রেডিট পাশে, কারণ আমরা যত ডলার দিয়ে ডেবিট করেছিলাম তত ডলার দিয়ে ক্রেডিট করেছি, যার জন্য যোগ করলে দুই পাশে সমান হবে, এটা স্বাভাবিক। তো এই চারটা অ্যামাউন্ট আসলে যোগ করলাম আমরা এখানে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুটা যোগ করলাম। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম আমরা এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমাদের এই যে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সেই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সাথে এই অ্যাডজাস্টমেন্টের ফিগারটা এখন যোগ বিয়োগ করব। অ্যাডজাস্ট করা বলতে আসলে এখানে যোগ বিয়োগ করা। তো যোগ বিয়োগ করলে খেয়াল করে দেখুন যে আমাদের ক্যাশের যে ফিগারটা ছিল এখানে আমাদের কোনো চেঞ্জ হয়নি, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে $5400 যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল যে ফিগারটা ছিল 2800, এটাতেও চেঞ্জ আসেনি, হুবহু গেল। সাপ্লাই যে 1300 ছিল, আমরা বলছিলাম এটা ডেবিট ব্যালেন্স ছিল, আমরা বলছি এখানে থেকে 300 ক্রেডিট হয়েছে, মানে 300 মাইনাস হয়েছে, সাপ্লাই $300 কমছে। তো স্বাভাবিকভাবেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা বলছিলাম এটা করতেছি অগাস্ট মাসের শেষে গিয়ে, তো সেখানে 1000 থাকবে। এরপর প্রিপেড ইন্স্যুরেন্স 2400, এখান থেকেও আমরা বলছিলাম মাসে $200 করে কমে, তো থাকবে 2200। এই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আসলে এগুলোর ফিগার ব্যালেন্স থাকার কথা এইটা, মাস শেষে এটা থাকার কথা, সেটাই আমরা করে নিচ্ছি। ইকুইপমেন্ট যা ছিল তাই, নোটস পেবলও যা ছিল তাই, অ্যাকাউন্টস পেবলও যা ছিল তাই। আমরা যেগুলো অ্যাডজাস্টমেন্ট করিনি তার মানে আগে যেটা ছিল ওইটাই ঠিক আছে। খেয়াল করে দেখেন এগুলো সব ঠিক আছে। আমরা এখন এই কলামের কাজ করতেছি। তো এরপরে নিচে খেয়াল করে দেখেন, নিচেও আমরা যা করেছিলাম এগুলো সব হুবহু বসাই দিলাম, যা ছিল তাই। নিচেও আমরা যে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম সেই ফিগারগুলোই, যেটা ডেবিটে ছিল সেটা ডেবিটে, যেটা ক্রেডিটে ছিল সেটা ক্রেডিটে, পুরোটাই আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলামে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেরও ডেবিট এবং ক্রেডিট দুই পাশটা যোগ করলাম, নিয়ে বাম পাশে লিখলাম টোটাল। এখানে আপনারা সাব টোটালও লিখতে পারেন, এরপর আরেকটা টোটাল হয়। তো এই গেল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, খুব সহজ জিনিস। এখন এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আসলে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করব। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের যে ব্যালেন্স, এটা আমরা অ্যাকুরেট ফিগার এখানে করে নিলাম। এর থেকে যদি আমরা ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট করি তাহলে অ্যাকচুয়ালি ইনকাম বা অ্যাকুরেট ইনকাম বা লস জানতে পারবো, বা অ্যাসেট লায়াবিলিটি ওনারস ইকুইটি ট্রু পজিশন যেটা
কমপ্লিট পজিশন যেটা সেটা জানতে পারবো। এখন আমরা এই ফিগারটা আর বামে আর তাকানোর দরকার নেই, শুধু বামে টাইটেল গুলোর জন্য দরকার। আসলে দেখুন এই দুইটা কলাম আর আমাদের এই ট্রায়াল ব্যালেন্সের এবং অ্যাডজাস্টমেন্টের এই কলাম, দুইটা কলাম আর কাজে লাগবে না। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা এখন কাজে লাগবে। আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে যে আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্টের এই পাশে যত এক্সপেন্স আছে নিয়ে যাব, এখানে যত রেভিনিউ আছে নিয়ে যাব। আর আরেকটা কথা বলেছিলাম যে ব্যালেন্স শিটের এই পাশে অ্যাসেট নিয়ে যাব আর এই পাশে লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি। আবার বলছিলাম যদি প্রফিট হয়, মানে ইনকাম যদি হয় প্রফিট, তাহলে সেটাও এই পাশে যাবে। ইনকাম বা প্রফিট সেটাও এই পাশে যাবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি ডেবিট পাশে তাহলে লসটা যাবে। এখন আমরা এই আইটেম দেখে আমাদেরকে জানতে হবে যে আসলে এটা কি। এই যে ক্যাশ, যেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ৫,৪০০, আমরা জানি এটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আইটেমে যাবে অ্যাসেট হিসাবে। দেখেন অ্যাসেট পাশে দিয়ে দিলাম, এটা অ্যাসেট হিসাবে অ্যাসেট পাশে গেল। অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও আমরা জানি অ্যাসেট, এটা পাবো কাস্টমারদের কাছ থেকে। এই ২,৮০০ অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটে চলে গেল। সাপ্লাইজ আমাদের যে $১,০০০, এটাও জানি কারেন্ট অ্যাসেট, অ্যাসেটের ঘরে চলে গেল। আমরা প্রিপেড ইন্স্যুরেন্স ২,২০০, এটাও আমরা জানি কারেন্ট অ্যাসেট, এটাও অ্যাসেটের ঘরে চলে গেল। ইকুইপমেন্ট $৬০,০০০, এই ইকুইপমেন্ট $৬০,০০০, এটা আমরা জানি নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, অ্যাসেট পাশে চলে গেল। নোটস পেয়েবল, এটা আমরা জানি যে লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি, এটা লায়াবিলিটি পাশে চলে গেল, ক্রেডিট পাশে। অ্যাকাউন্টস পেয়েবল, এটাও আমরা জানি কারেন্ট লায়াবিলিটি, এটাও ক্রেডিট পাশে চলে গেল ব্যালেন্স শিটে। এরপর ওনার্স ক্যাপিটাল, এটাও আমরা বলছিলাম এই $৩০,০০০, এটা বলছিলাম ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে, এই যে লেখা আছে ওনার্স ইকুইটি, সেটা চলে গেল। ওনার্স ড্রয়িং, একটা জিনিস বাকি আছে, ওনার্স ড্রয়িং, মনে রাখবে ওনার্স ড্রয়িংটা এই পাশে যাবে। অ্যাসেট লস, এই পাশে ড্রয়িংটাও যাবে, ব্যালেন্স শিটের ডেবিট পাশে ড্রয়িংটাও যাবে। ড্রয়িং, তো এই $১,০০০ ড্রয়িং, সেটা আমরা অ্যাসেট পাশে ড্রয়িংটা যাবে ব্যালেন্স শিটে, সেটা বসলাম। সার্ভিস রেভিনিউ, এটা রেভিনিউ, কিছুক্ষণ আগে বলেছি যে এটা রেভিনিউ আমাদের। এই যে ৪,৯০০ যে রেভিনিউ, সেটা এই যে বোঝানো আছে আগের থেকে যে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে যাবে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট কলামে গেল আর কি। এরপরে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, এটা এক্সপেন্স ৩,২০০, এটা ইনকাম স্টেটমেন্টের, এই যে আগে বলছিলাম এক্সপেন্সটা ডেবিট পাশে যাবে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে গেল। আপনাদের এই জিনিসটুকু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি এইটা খেয়াল রাখতে পারেন তাহলে আর সমস্যা নেই। এই অ্যাডজাস্টমেন্ট করাটা শিখতে পারলে, আর এইটা যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের কোন পাশে কি যায় এটা মনে রাখতে পারলে তাহলে আর খুব বেশি সমস্যা হবে না। তো স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, সেটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে এক্সপেন্স হিসেবে গেল। এরপর ইউটিলিটিজ এক্সপেন্স, অর্থাৎ যতগুলো এক্সপেন্স আছে আমরা জানি এক্সপেন্স গুলো সবই ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যাবে। এরপর আমরা যদি নিচে আসি, নিচে আসলে দেখুন এখানেও আমাদের কিছু আইটেম ছিল, যেমন ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স $200, এটা ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স পাশে গেল। সাপ্লাই এক্সপেন্স ও এক্সপেন্স পাশে গেল। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স পাশে গেল ইনকাম স্টেটমেন্ট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা যেটা বলছিলাম আমরা আগে বলছিলাম, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, অ্যাসেটের উল্টো। তো অ্যাসেট যদি ব্যালেন্স শিটের এই $900 অ্যাসেট যদি ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসে, তার মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। এইটুকু আমাদের ব্যালেন্স শিটের কথা। আর এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের কথা। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স তো অবশ্যই এক্সপেন্স পাশে গেল। ইন্টারেস্ট পেয়েবল, এটা জানি আমরা লায়াবিলিটি $500, এই $500 এই যে লায়াবিলিটি পাশে গেল ব্যালেন্স শিটে। তো টেকনিক্যাল কারণে আসলে পুরোটা ইয়েতে দেখানো যায় না, যার জন্য আপনারা উপরে অংশটুকু দেখতে পাচ্ছেন না, স্ক্রিনে পুরোটা দেখাতে গেলে পারা যায় না। তো এই গেল আমরা প্রত্যেকটা আইটেম আসলে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে আমরা বলি এক্সটেন্ড করা, আমাদের অ্যাকাউন্টিং এর ভাষা আমরা বলি এক্সটেন্ড করলাম, আমরা বলি পোস্টিং দিলাম, এখানে যদি তাও বলতে পারি দিলাম। এই এক্সটেনশনের কাজটা শেষ হলো। এক্সটেনশনের কাজ শেষ হয়ে আমরা এখন প্রথমে যেটা করব,
সেটা হচ্ছে যে এই ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশেও যোগ করব এবং ক্রেডিট পাশেও যোগ করব। আমাদের মনে আছে যে আমাদের ক্রেডিট পাশটা ছিল রেভিনিউস আর ডেবিট পাশটা ছিল এক্সপেন্স। ফিগারটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে যোগ করলে হয় 4,900 আর ডেবিট পাশে যোগ করলে হয় 6,300। আমরা এটা বলছিলাম এক্সপেন্স আর এটা বলছিলাম রেভিনিউ। রেভিনিউ। আমরা বুঝতে পারতেছি যে আমাদের রেভিনিউ সে এক্সপেন্সটা বেশি, তো রেভিনিউ সে এক্সপেন্স বেশি মানে আমাদের আসলে লস হয়েছে। তো যেহেতু লস হয়েছে, তো লস হলে সেই লসটাকে আমরা এখানে দেখুন লেখা আছে নেট লস। তো লস হলে আমরা যেই পাশে ফিগারটা কম সেই পাশে অ্যামাউন্টটা বসাবো। প্রফিট হলে যেই পাশে ফিগারটা কম সেই পাশে আমরা ব্যালেন্স শিট ফিগারটা আসলে যেই পাশে কম সেই পাশে আমরা বসাই। এটা আগের দিনও শিখিয়েছিলাম। তো যেহেতু এই পাশটা কম, রেভিনিউ কম, তো সেই পাশে বসায় আমরা দুই পাশে যোগ করে দিলাম। দিয়ে এই যে 1,400 এটা হচ্ছে লস। এই লসটাকে আমরা আগেই বলছিলাম লস হলে আমরা ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাবো। তো আমরা ব্যালেন্স শিট কিন্তু আগেও দুই পাশে যোগ করেছিলাম, ইনকাম স্টেটমেন্টও যোগ করেছিলাম, ব্যালেন্স শিটও যোগ করেছিলাম। যোগ করে সেখানে দেখেছিলাম যে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশ অর্থাৎ লায়াবিলিটি ওনার্স ইকুইটির পাশটা একটু বেশি ছিল। তো আমরা এখন যদি $1,400 এই যে লস সেটা যদি ব্যালেন্স শিটের ডেবিট পাশ অর্থাৎ অ্যাসেট সাইডে বা ড্রয়িং সাইডে বা লসের সাইডে বসাই, তাহলে আমরা দেখতেছি ব্যালেন্স শিটের দুই সাইডে মিলে যাচ্ছে। তো নিচে আপনাদের এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে নিচে আমাদের ওই এক্সপ্লানেশন গুলো দেওয়া আছে। আমাদের যেহেতু আলাদা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করতে বলা হয়নি, বাট অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিতে আমরা জানি আমরা যে কোনো জার্নাল এন্ট্রিতে আমাদের এক্সপ্লানেশন দিতে হয়, সেই এক্সপ্লানেশনটা নিচে দেওয়া আছে। প্রথমটা আমরা যেটা করেছিলাম সেটা এক্সপ্লানেশন হচ্ছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে। পরেরটা আমরা বলছিলাম আমরা সাপ্লাই ইউজড করেছি। তারপরেরটা বলছিলাম আমরা মান্থলি ডেপ্রিসিয়েশন যেটা এক্সপেন্সড হয়ে গেছে সেটা রেকর্ড করেছি। এবং লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের নোটস পেবলের উপরে ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে। এখানে জাস্ট এই এক্সপ্লানেশন গুলো দেওয়া আছে। এই যে আমরা যে চারটা এ বি সি ডি আমাদের এই যে চারটা ফিগারে, সেটা প্রথমটা ছিল ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, পরেরটা ছিল সাপ্লাই ইউজড, তারপরটা ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং এইটা ছিল ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস পেবল। এই সম্পর্কে এক্সপ্লানেশন দেওয়া আছে। এটা আপনারা নিজে ওয়ার্কশিটে নিজে সাপোর্টিং হিসাবে দিয়ে দিতে পারেন। এরপরে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ধরনের অন্যান্য প্রবলেমও আমরা সলভ করতে পারবো। বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এন্ডিং ইনভেন্টরি যদি থাকে, প্রবলেমে যদি ইনভেন্টরি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সবাই ভুল করে ফেলে। এটা খুব একটা বড় ধরনের সমস্যা হয়। এটা নিয়ে আসলে আমরা কি করব এটা খুব ভালো মতো বুঝে নেবেন। তো যদি আমরা তো ট্রায়াল ব্যালেন্স থেকে করব, আমরা মনে আছে যে আমাদের আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, এরপরে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। তো বলা হয় যে যদি আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যদি ইনভেন্টরি দেওয়া থাকে, যদি ইনভেন্টরি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের পিরিয়ডিক সিস্টেমে দেওয়া আছে। আর যদি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো পারপেচুয়াল। তো পারপেচুয়াল এবং পিরিয়ডিক এটা নিয়ে আসলে আলোচনা হয়নি, এই জন্য আমি আর ডিটেলস যাচ্ছি না। এটা আমরা যখন নেক্সট ক্লাসে আলোচনা করবো, এরপরে যখন ইনভেন্টরি ভ্যালুয়েশন, ইনভেন্টরি কস্টিং নিয়ে আলোচনা করবো তখন আলোচনা করবো। বাট এখন আপাতত মনে রাখেন পারপেচুয়াল পিরিয়ডিক যদি না বুঝে থাকেন, তো এটা দুটা অ্যাপ্রোচ আছে, দুটা টেকনিক আছে। একটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচ আর একটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাপ্রোচ। তো আমি আপনাদেরকে বলবো যে ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচটা ইউজ করার জন্য, এটা ওয়াইডলি ইউজড হয় এবং এটা সহজ। তো যখন আমাদেরকে আমরা জানি যে আমাদের আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে এন্ডিং ইনভেন্টরি দেওয়া, আমাদের যে ইনভেন্টরি দেওয়া আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া থাকে, সেই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আসলে বিগিনিং যেটা সেটা, কারণ মার্চেন্ডাইজ আমরা যখন কিনি মার্চেন্ডাইজকে ডেবিট করি, মার্চেন্ডাইজকে ডেবিট করলে সেটাই ট্রায়াল ব্যালেন্সে নেই, সেটাই আমরা সেটা লেজারে নেই, তারপর ট্রায়াল ব্যালেন্সে নেই। কাজে আমরা বুঝতে পারতেছি যে যদি এমন হয় যে আমরা অগাস্ট মাসের শুরুতেই কিনেছিলাম, সেই অগাস্ট মাসের শুরুতে মার্চেন্ডাইজ কিনলে মার্চেন্ডাইজকে ডেবিট করেছিলাম, সেটাই আমরা লেজারে নিয়েছি, সেটাই ট্রায়াল ব্যালেন্সে নিয়েছি। তার মানে আমরা অগাস্টের 31 তারিখে যে ট্রায়াল ব্যালেন্স করবো সেটা আসলে ওই সে অগাস্ট মাসের 1 তারিখের যেটা সেটাই। তো এই জন্য বলা হয় যে আমরা যে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেন্টরি দেখাবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আসলে শুরুটাই। তো শুরুটা যখন দেওয়া থাকবে তো বলা হচ্ছে যে ক্লোজিং জার্নাল এন্ট্রির কথা যখন বলছি তখন বলা যে এন্ডিং ইনভেন্টরির জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা করব না। এই ঘরে কোনো আমাদের যে এন্ডিং ইনভেন্টরি দেওয়া থাকবে এডিশনাল ইনফরমেশনে, এটা মনে রাখবেন ট্রায়াল ব্যালেন্সের নিচে দেওয়া থাকবে এডিশনাল ইনফরমেশন যে এন্ডিং ইনভেন্টরি থাকবে, তার জন্য আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট করব না। তো অ্যাডজাস্টমেন্টই যদি না করি তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও এন্ডিং ইনভেন্টরি আসবে না, এটা খেয়াল রাখবেন।
আর আমরা যেটা করব সেটা যারা এর আগে ইনকাম স্টেটমেন্ট করছেন তারা জানেন যে ইনকাম স্টেটমেন্টে আমরা কস্ট অফ গুডস সোল্ড যখন বের করতে চাই তখন এই কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে আমাদের বিগিনিং ইনভেন্টরিও লাগে, এন্ডিং ইনভেন্টরিও লাগে। এই জন্য আপনারা যারা ইনকাম স্টেটমেন্ট করছেন তারা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বিগিনিং ইনভেন্টরি বসাতেন বা ওপেনিং স্টক লিখতেন, আবার ক্রেডিট পাশে ক্লোজিং স্টক বা এন্ডিং ইনভেন্টরি লিখতেন। মনে থাকবার কথা, যারা এইচএসসি তে বা এর আগেও করেছেন তারা জানবেন। তো তার মানে আমরা যখন ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচ করব তখন আপনাদের মনে রাখতে হবে যে এন্ডিং ইনভেন্টরি যেটা থাকবে সেটা আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বসাবো, আর বিগিনিং ইনভেন্টরি যেটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসাবো। আবার বলছি, বিগিনিং ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে আর এন্ডিং ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে। কারণ আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে কত টাকার মাল বিক্রি হলো না সেটা তো এন্ডিং, সেটা বাদ দিতে হয়, বিগিনিংটা যোগ করতে হয়। বাট এখানে মনে রাখবেন যে আমাদের এই ট্রায়াল ব্যালেন্সে, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে $45,000 একটু খেয়াল করে দেখুন, আমি এখানে ফিগারে দেখাইছি একদম ঠিক ইয়াতে ওয়ার্কশিটে কিভাবে দেখাতে হবে সেটাও এখানে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনাদের বইতে এভাবে দেওয়া নেই। তো তার মানে আমরা যেটা করবো এখানে আমাদের এই অ্যাপ্রোচে, ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচে আমরা করব যে বিগিনিং যেটা দেওয়া থাকবে সেটা অ্যাডজাস্টমেন্টের জন্য ঘরে যাবে না, ক্লোজিং এর জন্য অ্যাডজাস্টমেন্টের ঘরে আমরা কিছু লিখবো না, শুধুমাত্র এই অ্যামাউন্টটা হুবহু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাবো, যেহেতু এই ঘরে আমাদের কিছু নেই। আর খেয়াল রাখতে হবে এটা যে আমাদের বিগিনিং ইনভেন্টরিটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, আর ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, এবং এইটাই যেহেতু এন্ডিং, এন্ডিং মানে ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে। এটা যেহেতু এন্ডিং ইনভেন্টরি মানে এটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, কিছুক্ষণ আগে বললাম। তো এন্ডিং মানে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেট। তো 1 বছর হলে ডিসেম্বর 31-এ, তো সেই লাস্ট ডেটে আমরা জানি যে ব্যালেন্স শিটটা লাস্ট ডেটে করা হয়। আর যেহেতু এন্ডিং ইনভেন্টরিটা অ্যাসেট, তো ব্যালেন্স শিটে কিছুক্ষণ আগে শিখলাম ব্যালেন্স শিটে ডেবিট পাশে যায় অ্যাসেট। তাহলে আমরা শিখলাম কি, আমরা এটা যদি মনে রাখি তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাপ্রোচ মনে না রাখলেও চলবে, যে আমরা ইনভেন্টরির জন্য কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি করব না, শুধুমাত্র বিগিনিং ইনভেন্টরিটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসাবো, এন্ডিং ইনভেন্টরিটা ক্রেডিট পাশে বসাবো, এবং এন্ডিং ইনভেন্টরি যেটা সেটা আসলে অ্যাসেট, এই অ্যাসেটটাই ব্যালেন্স শিটের ডেবিট পাশ অ্যাসেট সাইডে যাবে, এন্ডিংটা, এটুকু খেয়াল রাখলেই হবে। আর এটা তো 45,000 আছে, এটা অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স করলে তো 45,000 এখানে কিছু না থাকলে হুবহু এখানে এই পাশে বসে, এটা তো আপনার কিছুক্ষণ আগে শিখলেন। তো এই গেল আমাদের যদি ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচটা আমরা ইউজ করি তাহলে। আমরা যদি, এবং এই জিনিসটা কোত্থেকে আসলো, আমরা ক্লোজিং জার্নাল এন্ট্রি ওয়ার্কশিটের শেষে আবার করে দেখাতে হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি এন্ডিং যেটা সেটাকে রেভিনিউর মতো আমাদেরকে ক্লোজ করতে হবে। রেভিনিউর মতো বলতে আপনাদের মনে আছে আমরা এখানে আসলে কি হলো, যে আমাদের বিগিনিং ইনভেন্টরি ছিল $45,000 আর এন্ডিং ইনভেন্টরি ছিল $50,000। এটার আমরা এখন মার্চেন্ডাইজিং এন্ডিং ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা যদি লেজার করি, আমরা যদি অ্যাকাউন্টের ব্যালেন্স করতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখুন, আমাদের বিগিনিং ব্যালেন্সটা ছিল $45,000, এরপর আমাদের আর এন্ডিং এন্ডিং ইনভেন্টরি যেটা সেটা ক্লোজ করে দিলাম, এটা যদি আমরা সাথে অ্যাড করি তাহলে দেখা যায় $95,000। এর থেকে আমরা জানি যে আমাদের বিগিনিং যেটা সেটা রিমুভ করে দিতে হবে, এটাকে টার্মিনেট করতে হবে। আমরা যদি টার্মিনেট করে দেই, তো যখনই টার্মিনেট করবো এই 45,000 এবং $50,000 এগুলো যখন ক্লোজ করবো তখন আমাদেরকে ক্লোজিং জার্নাল এন্ট্রি করতে হবে। তো করলে আসলে আলটিমেটলি ব্যালেন্স কিন্তু এই $50,000 যেটা এন্ডিং সেটাই থেকে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা 31শে ডিসেম্বর। এটা আসলে ক্যালকুলেশন, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা লেজার, আমরা জাস্ট ওই এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা দেখালাম। আমাদের ক্লোজিং জার্নাল এন্ট্রি যদি করি তাহলে সেখানে আমাদের মনে রাখবেন এটা কি হলো, যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটাকে আমরা ক্লোজিং যেটা সেটা রেভিনিউ মতো আমরা ক্লোজ করব। তো আমাদের মনে আছে রেভিনিউটাকে ক্লোজ করলে আমরা অল রেভিনিউ, যেখানে সেই রেভিনিউ আমরা যখন ক্লোজিং জার্নাল এন্ট্রি করবো সেখানে অন্যান্য রেভিনিউর সাথে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাও লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে সেটা ডেবিট করব, আর ইনকাম সামারিটাকে ক্রেডিট করব, আমরা রেভিনিউর ক্ষেত্রে যেটা করেছিলাম। আর ঠিক একইভাবে বিগিনিং এর ক্ষেত্রে কি করবো, বিগিনিং এর ক্ষেত্রে উল্টোটা, এটা এক্সপেন্সের মতো। আমরা মনে আছে যে আমরা যখন ক্লোজিং জার্নাল এন্ট্রি করেছিলাম সেখানে সব ধরনের এক্সপেন্সকে ক্রেডিট করেছিলাম। তো একটা ফিগারে একটু নিচে চলে গেছে, এখানেও আমরা তাই করবো, ইনকাম সামারিকে ডেবিট করব আর বিগিনিং ইনভেন্টরিটাকে ক্রেডিট করব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এন্ডিং ইনভেন্টরিটা ডেবিট হয় আর বিগিনিং ইনভেন্টরিটা ক্রেডিট হয়। এটা অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে এটা মনে রাখলে চলবে, সহজ আছে। এই জিনিসটা অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে মনে রাখলেও ওই একই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এন্ডিং যেটা সেটা ডেবিট হয়।
কিছু কিছু বইতে অনেক সময় কস্ট অফ গুডস সোল্ড এর সাথেও এগুলো অ্যাডজাস্টমেন্ট করা থাকে যে এন্ডিং ইনভেন্টরি যদি বাড়ার অর্থ হচ্ছে যে অ্যাসেট বাড়ে, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, আর কস্ট অফ গুডস সোল্ড এটা কমে যায়, সেই ক্ষেত্রে ক্রেডিট করে। এটাও একটা অ্যাপ্রোচ আছে। আমি ওটা শিখালাম শুধু এতটুকু, এই যে প্রথম খেয়াল রাখলে চলবে আপনাদের। এরপরে আমরা যদি আলোচনা করি যে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাপ্রোচ, এটা আমি আলোচনা করতেছি আপনাদের নিজস্ব ডিসিশনের বিষয়ে যে আপনারা কোন অ্যাপ্রোচে করবেন। অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাপ্রোচে আমরা নামে বুঝতে পারতেছি যে এখানে আসলে আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। এখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব, অ্যাডজাস্টিং এন্ট্রি করব বিগিনিং ইনভেন্টরির জন্য করব, এন্ডিং ইনভেন্টরির জন্য করব। তো বিগিনিং এর জন্য করলে আমরা কিছুক্ষণ আগে বললাম বিগিনিং এর জন্য করলে বিগিনিং ইনভেন্টরিটা ক্রেডিট হয়ে যায়, আমরা ঠিক তাই করেছি, এটা আগে করলাম। তো বিগিনিং ইনভেন্টরিটা আমরা রিমুভ করে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ক্লোজিং জার্নাল এন্ট্রি। ক্লোজিং জার্নাল এন্ট্রির ক্ষেত্রেও কিছুক্ষণ আগে বলতেছিলাম যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রির ক্ষেত্রে একই, যে পার্সেন্টেজ ইনভেন্টরি এন্ডিং যেটা সেটাকে আমরা ডেবিট করব আর ইনকাম সামারিকে ক্রেডিট করব একইভাবে। এটাও আসলে আগের মতো যে 45,000 আমাদের ব্যালেন্স ছিল, এরপর আরো 45,000 আমরা বিগিনিংটাকে টার্মিনেট করে দিলাম, তাহলে কোনো ব্যালেন্স থাকলো না। আর এন্ডিং ইনভেন্টরি এটা যদি অ্যাড করে দিই তাহলে আলটিমেটলি আমাদেরকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি $50,000 থাকে। এটার ইম্প্যাক্ট কিন্তু আলটিমেটলি ওই একই। বিষয়টা কিরকম একটু দেখুন। আমরা যদি ওয়ার্কশিটে কি করতে হবে সেটা খেয়াল করি। আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের এটা তো দেওয়াই থাকবে কোশ্চিনে, আমরা এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা বলছিলাম বিগিনিং, যেটা বিগিনিং 45,000 ছিল, বলছিলাম যে বিগিনিং এর জন্য বিগিনিং ইনভেন্টরিটা হয়ে যাবে ক্রেডিট আর ইনকাম সামারিটা হয়ে যাবে ডেবিট। আমরা কিন্তু তাই করেছি। আমাদের ইনকাম সামারি টাইটেলটা ছিল না বলে আমরা ইনকাম সামারি টাইটেলটা এখানে লিখব। মনে রাখবেন এই ইনকাম সামারি এই টেম্পোরারি অ্যাকাউন্টটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে থাকবে না, আমাদেরকে ট্রায়াল ব্যালেন্সের নিচে লিখতে হবে। আমরা যেমন ওই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যেভাবে লিখলাম, সাপ্লাইজ এক্সপেন্স যেভাবে লিখছি ওইভাবে নিচ দিয়ে লিখতে হবে। তার মানে আমরা কি করলাম, বিগিনিং ইনভেন্টরি যেটা $45,000 ছিল সেটাকে আমরা ইনকাম সামারিকে ডেবিট করলাম আর সেটাকে ক্রেডিট করলাম। ঠিক একইভাবে আমরা বলেছিলাম যে আমাদের এন্ডিং ইনভেন্টরি হবে ডেবিট। এখানে কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা সেটা বিগিনিং এন্ডিং কিছুই লেখা নেই, বাট আমরা ফিগারটাকে বসাই দিচ্ছি এখানে। ফিগারটাকে এটাকে এই 50,000 এটা হচ্ছে এন্ডিং, তো এন্ডিংটাকে ডেবিট করলাম আর ইনকাম সামারিটাকে ক্রেডিট করলাম। এখন আমাদের মনে আছে যে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি যাবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কিন্তু এই 50,000ই যাবে। কিভাবে, আমরা বলছিলাম আমাদের এই যে $45,000, এই $45,000 থেকে আমরা $45,000 এটাকে টার্মিনেট করে দিছি, এটাকে রিমুভ করে দিছি, তাহলে দিলে কিছুই থাকেনি। তারপরে সেটার সাথে আবার এটা যেহেতু অ্যাসেট, আবার $50,000 এখানে অ্যাড করেছি, অ্যাসেটের সাথে অ্যাসেট, ডেবিটের সাথে ডেবিট যোগ, তো যোগ করে আলটিমেটলি আমাদের এটা যদি অ্যাডজাস্ট করি তাহলে ব্যালেন্স থাকে কিন্তু $50,000। এবং এই $50,000 আমরা জানি এটা অ্যাসেট, এটা যেহেতু এন্ডিং, এটা অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে চলে গেল। আর ইনকাম সামারিতে যা ছিল তাই করবেন। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি হবে, এই পাশে 45,000 ছিল, 45,000ই যাবে, এই পাশে 50,000 ছিল, সেই 50,000ই যাবে। এখন ইনকাম স্টেটমেন্টে কি যাবে, ইনকাম স্টেটমেন্ট আগের মতোই, বিগিনিংটা যাবে ডেবিট পাশে আর এন্ডিংটা যাবে ক্রেডিট পাশে। আলটিমেটলি যেটা দেখা গেল আসলে আলটিমেট ইফেক্ট ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচ বলেন আর এন্ডিং এন্ট্রি অ্যাপ্রোচ বলেন, এই জায়গায় কিন্তু একই, অর্থাৎ যে অ্যাপ্রোচ ইউজ করেন লাভ লস অ্যাসেট লায়াবিলিটি কম হবে না, বাট আপনি যেই অ্যাপ্রোচে প্রেজেন্টেশন করবেন সেটা, আর চেষ্টা করবেন ক্লোজিং এন্ট্রি অ্যাপ্রোচটা ইউজ করতে, এটা সহজ। তাহলে আর আপনার ইনকাম সামারি নতুন করে লেখার কোনো ঝামেলাটা নেই, এটা অ্যাভয়েড করার জন্য টাইম সেভ হবে। তো এই গেল আমাদের একটা ঝামেলার বিষয় যে এন্ডিং ইনভেন্টরি ট্রিটমেন্টটা কেমন হবে, সেটার হ্যান্ডলিংটা কেমন হবে। এটা গেল আমাদের ওয়ার্কশিট নিয়ে আলোচনা। আমরা যদি এই যে প্রবলেম নিয়ে কথা বললাম এটা নিয়ে যদি আবার একটু একদম প্র্যাকটিক্যালি করি, আসলে ওয়ার্কশিট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে খেয়াল করে দেখুন আমাদের এটা এই এক্সেল যেটা অর্গানাইজেশন যেভাবে প্র্যাকটিস করে, আমাদের মূল বইয়ে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেম থেকে আমরা নিয়েছি এখানে। তো ওখানে আমাদের এই এটা দেওয়া ছিল, আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া ছিল, প্রবলেম নাম্বার হচ্ছে P4-1A, এটা আপনাদের যে বইটা আমি শেয়ার করেছি 12 এডিশন সেখান থেকে নেওয়া। আমাদের এই ট্রায়াল ব্যালেন্স আমরা জানি আমাদের এই অংশটুকু
আমরা জানি আমাদের এই অংশটুকু দেওয়া থাকবে, আমরা ঠিক সেখান থেকে নিলাম হুবহু। নেওয়ার পর আমরা এখন কি করব, আমাদের যে এডিশনাল ইনফরমেশন আছে সেখান থেকে আমরা কাজে লাগবো। তো এডিশনাল ইনফরমেশন একটু খেয়াল করে দেখুন। এডিশনাল ইনফরমেশন আপনাদের সুবিধার্থে আমি এখানে রেখে দিয়েছি। প্রথম যেটা বলছে এডিশনাল ইনফরমেশন বা আদার ডেটা যেভাবে লেখা থাকে, সেখানে প্রথমটা যেটা বলছে যে physical count reveals only $480 of roofing supplies on hand. আমরা কিছুক্ষণ আগেও সাপ্লাইজের অঙ্ক করলাম। এই রুফিং সাপ্লাইজ $480 হাতে আছে। আমাদেরকে দেখতে হবে আসলে আগে কত ছিল সাপ্লাইজ। তো সাপ্লাইজ একটু খেয়াল করে দেখুন, সাপ্লাইজ ছিল $2000। এখন বাস্তবে কাউন্ট করে, ফিজিক্যালি কাউন্ট করে দেখা গেল $480 আছে। তো আমরা কি করব, আমরা বুঝতেই পারতেছি যে $2000 থেকে বাকি ডলার যেটা, এটা থেকে এটা বাদ দিলে কত আসে, বাদ দিলে বোধহয় 1520 তো $1520 সাপ্লাই আমরা ইউজ করে ফেলেছি, এটা এক্সপেন্স হয়ে যাবে। তো আমরা দেখবো তাহলে আমাদের দ্বারা কি যে সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাই ক্রেডিট, এটা কিছুক্ষণ আগে বলতেছিলাম। আমরা এখন যেটা করব, প্র্যাকটিস করব সেইটাই, যে আমাদেরকে এখানে লিখতে হবে আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে সাপ্লাইজটাকে আমরা ডেবিট করব। একদম প্র্যাকটিক্যালি যেভাবে করে সেভাবে দেখাচ্ছি, যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, এই তো আমাদের অ্যাডজাস্টমেন্টের ঘর। ডেবিট পাশে বসাবো, কত বসাবো, 1520। আর এই সাপ্লাইজের ঘরে ক্রেডিট পাশে বসাবো 1520। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমটা গেল। এরপর দ্বিতীয়টা তো ডেপ্রিসিয়েশন মার্চ মাস, এই অ্যাকাউন্টিং পিরিয়ড ছিল মার্চ মাসের। তো আমরা ডেপ্রিসিয়েশন সম্পর্কে দেখি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সম্পর্কে কিছুই লেখা নেই, শুধু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আছে। তার মানে আমাদেরকে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আবার লিখতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা বলছিলাম ডেবিট কত, 250 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হবে ক্রেডিট 250। ওকে গেল। 3 নম্বরে কি বলছে, আনআর্ন রেভিনিউ অ্যামাউন্টেড 260 at March 31। বলছে মার্চের 31 তারিখে আনআর্ন রেভিনিউ $260। তো আনআর্ন বলতে এখনো লায়াবিলিটি রয়ে গেছে $260। তো আমরা দেখি আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল কিনা আমাদের। তো আপনারা খেয়াল করে দেখেন এখানে আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল, এটা কত ছিল, 550। লায়াবিলিটি ছিল 550, মার্চ মাসের শেষে এসে বলতেছে 260। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের এই 550 লায়াবিলিটি ছিল, সেটা কমে এখন হচ্ছে 260। তার মানে বাদ দিলে কত হয়, 550 থেকে আমরা 260 যদি বাদ দেই তাহলে কত হবে, 290। তার মানে আমরা বুঝতেছি আমাদের লায়াবিলিটি 290 কমছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ কমে গেছে। তো দেখি সার্ভিস রেভিনিউ বলে কিছু আছে কিনা। আমাদের সার্ভিস রেভিনিউ আছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে দুইটা টাইটেলই আছে, আমাদের সার্ভিস রেভিনিউ আছে আবার আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে, দুইটা টাইটেলই আছে। তো আমাদের যেহেতু দুইটা টাইটেলই আছে, আমাদের এখানে জাস্ট ফিগার বসাই দিলে হয়ে যাচ্ছে, আমাদেরকে আর নতুন করে কিন্তু লিখতে হচ্ছে না, শুধু ফিগারটা লিখে দেবো। তো আমরা বলছিলাম যে আমাদের সার্ভিস রেভিনিউ এটা ক্রেডিট হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ এটা ডেবিট হবে। তো ডেবিট হবে কত, 290। আমাদের লায়াবিলিটি কমে গেল, লায়াবিলিটি কমার কারণে ডেবিট করলাম, আর রেভিনিউ বাড়ার কারণে ক্রেডিট করলাম। এটা গত ক্লাসে আলোচনা হয়েছিল। 290, যত টাকা যত ডলারে চেঞ্জ হবে সেটাই আমরা রেকর্ড করব, আমরা তাই করলাম। এরপরে ফার্স্টে যেটা বলছে সেটা বলছে অ্যাক্রুড স্যালারিজ $700। আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমাদের ইন্টারেস্ট অ্যাক্রুড ছিল, এখানে ইন্টারেস্ট না হয় এখানে স্যালারিজ অ্যাক্রুড। তো স্যালারিজটাও আমাদের অর্গানাইজেশনের জন্য এক্সপেন্স। তো যেখানে এক্সপেন্স যখনই অ্যাক্রুড থাকে, আমরা কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে সেই এক্সপেন্সটাকে আমরা ডেবিট করব,
তো আর সেই এক্সপেন্সের সাথে পেয়েবল লাগাই দেবো। আমরা দেখি যে আমাদের স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল আছে কিনা। এর মধ্যে স্যালারি আছে, স্যালারিজ এক্সপেন্স আছে, স্যালারিজ এন্ড ওয়েজেস তারা দুইটাই কমন টাইটেল হিসেবে রাখে। তো এখানে আমরা ডেবিট করব, আর স্যালারিজ পেয়েবল বলে কিছু নেই, তার মানে আমাদেরকে স্যালারিজ পেয়েবল নতুন করে লিখতে হবে। তো আমরা স্যালারিজ পেয়েবল লিখতে হবে। আগে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স এটা ডেবিট ঘরে বসাই দেই $700, আর স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল এটা নতুন করে লিখতে হবে স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল। এটা আমরা এই $700 দিয়ে ক্রেডিট করব। খুব সহজ। আমরা এখন বুঝতে পারলাম যে এখন আমাদের কি করতে হবে, টোটাল করতে হবে, আর কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের বাকি নেই। তাহলে বাম পাশে কি লিখবো, সাব টোটালস। সাব টোটালস। তো টোটাল করলে কি হবে, এই পাঁচটাও টোটাল করব, এই পাঁচটাও টোটাল করব। তো এই পাঁচটা টোটাল করলে কত হবে আমাদের, এই তো নাকি আর কিছু ছিল উপরে, দেখি দাঁড়ান। আমরা অ্যাডজাস্টমেন্ট তো এই করলাম, উপরে কিছু করিনি, 1520 থেকেই শুরু। তো এই পর্যন্তই। তাহলে আমরা যোগ করবো এখন এই 290, 700, 1520 এবং 250, এটা যোগ করে এই ঘরে বসাবো। আর এই পাশে যাওয়া হবে, এই পাশেও একই হবে, যেহেতু যত ডলার দিয়ে ডেবিট করছি তত ডলার দিয়ে ক্রেডিট করছি। এই যোগফলটা খুব বেশি কাজে লাগবে না, বাট আপনারা যোগ করবেন। এখন উপরে আসেন, আমরা বলছিলাম নেক্সটে আমরা কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যখন করব, আপনাদের মনে আছে আমরা এই 4500 এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করিনি, তার মানে 4500 ডেবিটে ছিল, আমরা এখানে 4500 ডেবিট ঘরেই বসাবো একদম প্র্যাকটিক্যালি। 3200 তে চেঞ্জ করিনি, 3200, 3200 আমি কমা দিয়ে দেখাচ্ছি না তাড়াহুড়া করার জন্য। এবং এই 2000 ডেবিট ছিল, 1520 ক্রেডিট করছি। আমরা বলছি বাস্তবে আছে আমাদের 480, আপনাদের মনে থাকবার কথা, 480 লিখলাম। 11000ই থাকবে। এখানে চেঞ্জ আসে, এখানে $250, এটা আরো যোগ হয়েছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1250 ছিল, এটা 250 হয়েছে। তার মানে কত হয়ে যাবে, 1250 প্লাস 250 কত হয়, 1500। এটা হয়ে যাবে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে, যেহেতু এটা ক্রেডিট পাশে ছিল, ক্রেডিটে যোগ। এরপর 2500 ক্রেডিটে ছিল, 2500 আমরা ক্রেডিট পাশে বসালাম। এরপরে এখানে কি করব, এটা ক্রেডিট ছিল, এটা ডেবিট হয়েছে, তো তার মানে এখানে এটা থেকে এটা মাইনাস করবো। যদি ক্রেডিট পাশে অ্যামাউন্টটা বেশি, অ্যামাউন্টটা ক্রেডিট পাশেই বসাতে হবে, আমরা জানি এটা ক্রেডিট ব্যালেন্স। তো কত হবে, এটা থেকে এটা বাদ দিয়ে আমরা বলছিলাম যে 260, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 260, 12900, 12900 ক্রেডিট পাশে, এটা 1100 ছিল, 1100। এরপরে কি করব, এরপরে 6300 ক্রেডিট পাশে ছিল, এটাও ক্রেডিট পাশে, দুইটাই যোগ হয়, ক্রেডিট পাশেই যাবে, ক্রেডিটে যোগ হবে। যোগ করলে কত হয়, 6590। যোগে ভুল হলে বলবেন, 6590। এরপরে এখানে কি হবে, এটা ডেবিট ছিল, এটাও ডেবিট, যোগ হবে, ডেবিটে যোগ হবে 2000। 400 এটা ডেবিট ঘরে ছিল, 400 ডেবিট ঘরে গেল। আপনারা যদি পারেন এই যে কলামটা ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটের পরে যে কলামটা, এটা আপনারা একটু গোল করে দিবেন, এটাও গোল করে দিবেন, এটাও গোল করে দিবেন, দুইবার টানলেই হবে স্কেল ধরে, তাহলে সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা যেটা করব, এখন এই অঙ্ক যেটা করতেছি এটার কাজে লাগছে না, সরাই দিলাম। আমরা এখন আমাদেরকে ঠিক এখানেও এই টোটালের ঘরে এই পাশ এবং এই পাশ যোগ করতে হবে। এখানে যোগ করলে কিছু ফিগার হবে, এখানে যোগ করলে কিছু ফিগার হবে। এই যোগফলটাও আসলে আমাদের বেশি কাজে লাগে না, আমি আর করছি না এই জন্য। এখন আসুন আমরা এরপরে কি করব, আমরা বলছিলাম আমাদের যে এই ঘর থেকে আমরা কাজে লাগাবো, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের যে প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স, সেখান থেকে আমরা এই চারটা ঘরের যে কোনো কলামে আমরা নিয়ে যাব।
এখন এটা যেহেতু অ্যাসেট 4500, এটা অ্যাসেট, ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে নিয়ে যাব এই ঘরে, এই পাশে বসালাম 4500। 3200 অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও অ্যাসেট 3200। 480 সাপ্লাইজ, এটাও অ্যাসেট, এটাও অ্যাসেট পাশে বসালাম। 11000 এটা ইকুইপমেন্ট, এটাও অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, 11000 বসাই দিলাম। 1500 এটা ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কন্ট্রা অ্যাসেট, অ্যাসেটের উল্টো পাশে, এই জন্য উল্টো পাশে বসাই দিলাম। 2500 এটা পেয়েবল লায়াবিলিটি, লায়াবিলিটি পাশে বসাই দিলাম। 260 এটাও আনান রেভিনিউ, এটাও লায়াবিলিটি, লায়াবিলিটি পাশে বসাই দিলাম। যার সময় বেশি লাগে, খুব সহজ জিনিস, ক্যাপিটাল মানে ওনার সিকিউরিটি, এটা এই পাশে যায়, এই পাশে বসাই দিলাম। 1100 এটা ড্রয়িং, আমরা বলছিলাম এটা এই পাশে যাবে, ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাই দিলাম। 6590 সার্ভিস রেভিনিউ, রেভিনিউটা যাবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, 6590 বসিয়ে দিলাম। 2000 এটা এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসালাম। $400 এক্সপেন্স বসাই দিলাম, $400 এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এরপরে 1520 এটাও এক্সপেন্স, বসাই দিলাম 1520। 250 এটাও জানি আমরা, এই 250 এটাও আমাদের এক্সপেন্স, ডেবিট পাশে যাবে ইনকাম স্টেটমেন্টের, বসাই দিলাম। $700 পেয়েবল যাবে লায়াবিলিটি পাশে, বসাই দিলাম। এই পর্যন্ত আশা করি বুঝতে কারো কষ্ট হওয়ার কথা না। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট দুইটারই যোগ করব। ইনকাম স্টেটমেন্টের আমরা যোগ করব, এই যে ডেবিট পাশে আছে 2400, 1520 এবং 250, এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াবে? যোগ করলে হবে 4590 যোগ 1520 যোগ 250, এই পাশে যোগ করলে হবে 4170 টাকা। আর এই পাশে হবে একটাই রেভিনিউ, আর কোনো রেভিনিউ নেই, 6590। এই পাশে কত হবে? ব্যালেন্স শিটের এই পাশে কত হবে? এগুলোকে সব আপনারা পরে করে নিয়েন। ব্যালেন্স শিট আছে 17860। এক্সেলে যদি করতে চান এইভাবে করে নেবেন আপনারা, এইভাবে করে আমরা জানি যোগ করার আগে আমাদেরকে এভাবে টান দিয়ে নিতে হয়। আমি একটু টান দিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এরপরে একটু খেয়াল করে দেখুন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই পাশটাও যোগ করব, ব্যালেন্স শিটেরও ডেবিট ক্রেডিট যোগ করব। যোগ করলে কত হবে? আমি একদম পুরো অঙ্কটা করা দিচ্ছি, যেটা বোর্ডে করানো হতো। 4500, 3200, 480, 11000, 1100, আর কিছু আছে কিনা? আর নেই। তার মানে এই যোগ করলে আমাদের কত আসে? আপনারা হেল্প করেন। যোগ করলে আসে 20280 টাকা। থ্যাংক ইউ। এই পাশে কত আসে দেখি আমরা, এখান থেকে শুরু। এই 4260 যোগ 12900 যোগ 700, তার মানে 17860। ঠিক আছে কিনা একটু দেখুন। 17860, এটা কমা দিয়ে লিখতে হবে, আমি কমা দিতে চাচ্ছি না এখন, আপনারা বুঝবেন। এখন আমরা কি করব? এখন আমরা দেখবো যে আমাদের ইনকাম স্টেটমেন্টে কি হয়েছে, ক্রেডিট পাশটা বেশি আছে, ডেবিট পাশটা কম হয়েছে, তার মানে আমাদের ইনকাম হয়েছে। এতটুকু তো সবাই বুঝতে পারছেন। ইনকাম লাভ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো কি? নেট ইনকাম। আগে লিখছিলাম নেট লস, তো এখানে আমরা নেট ইনকাম লিখবো। লিখলাম নেট ইনকাম। নেট ইনকাম লিখে এখানে ব্যালেন্সিং ফিগারটা বসাবো, যেহেতু এই পাশটা কম।
মানে 6,590 থেকে কত বাদ দেব? 4170 টাকা, 4,170, তার মানে 4170, 2420 টাকা। 2,420 লিখে এই পাশেও বসাবো 6,590, এই পাশেও লিখবো 590 টাকা, 6,590। 6590 এই টাকা। বাম পাশে এখানে টাইটেল লিখবো গ্র্যান্ড টোটাল বা টোটাল লিখলে হয়। একটু খেয়াল করে দেখুন, তো এগুলো জাস্ট আপনার আন্ডারলাইন করে দিন। এই পাশে আমরা বলছিলাম লাভ হলে এই ক্রেডিট পাশে চলে যাবে, তো 2,420। এরপর দেখেন তো যোগ করে 2,280 হয় কিনা, 20,280। এই পাশে 20,280 হয় কিনা? জি স্যার, ঠিক আছে স্যার, 2420 টাকা হয় স্যার। আচ্ছা, 20,280 টাকা আচ্ছা, মাইনাস 17,860। তো দেখুন আমরা এখন এই 6,590, 6,590 এগুলো নিচে 2 দাগ দিয়ে ক্লোজ করে দিতে হয়। এটা আপনারা পারবেন আশা করি, যে 2 দাগ দিয়ে কিভাবে ক্লোজ করতে হয়। পারবেন না? জি স্যার, আচ্ছা, আন্ডারলাইন। পরে দুইটা দাগ ক্লোজ করার সময় 2 দাগ দিতে হবে। তো এই তো গেল অঙ্ক শেষ। তো এই গেল আমাদের ওয়ার্কশিটের যে আলোচনা, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ওয়ার্কশিটের আলোচনা ফর্মালি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।